প্রথমত ডিএনএ কনসেন্ট্রেশন লাগবে যেটা মোলস পার লিটারে নিব। রিনেচারেশন টাইম কতটুকু সময় সেটা লাগছে আমার রিনেচারেশন হইতে ইন সেকেন্ডস অ্যান্ড বাফার ফ্যাক্টর দ্যাট অ্যাকাউন্টস ফর দ্য ইফেক্টস অফ ক্যাটায়ন অন দ্য স্পিড অফ রিনেচারেশন। তো ওই যে বললাম কতটুকু ক্যাটায়নিক কনসেন্ট্রেশনে রিনেচারেশন স্পিড সবথেকে কম হয় বা সবথেকে বেশি হয়। এই জিনিসটা এটাকে আমি ফ্যাক্টর হিসেবে ইউজ করব। যে সাপোজ আ 50 50 মোলস পার লিটার। এই কনসেনট্রেশন এ দেখা গেছে যে আমার অনেক বেশি ডিএনএ রিনেচারেশন অনেক সময় আমার কমে যায়। সো সেটাকে আমি ফ্যাক্টর হিসেবে ইউজ করতে পারি। যে আমার এত ফ্যাক্টরে ১ মিনিটে এতটুকু মানে ক্যাটায়নিক কনসেনট্রেশন এ এতটুকু রিনেচারেশন হয়। এত পার্সেন্টেজ রিনেচারেশন হয়। এই কট ভ্যালুটা সাধারণত আমরা হচ্ছে গ্রাফ করে বের করি তো। সো এই কট ভ্যালুটা বেসিক্যালি বিভিন্ন মেশিনে ইউজ করা হয় ডিএনএ এর যে জিসি কনটেন্ট বা ডিএনএ এর যে কমপ্লেক্সিটি সেটা বোঝার জন্য। হ্যাঁ? আবার অনেক ধরনের মেথড আছে, টেকনিকস আছে যেগুলো যখন আমরা ল্যাবে ডিএনএ নিয়ে কাজ করি, তখনও এই জিনিসটাকে ইউজ করা হয়। মানে এই যে একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে দেখেন। আ আমার এই নিচের যে গ্রাফটা আছে, গ্রাফের এক্স এবং ওয়াই ২ টা এক্সিস আছে। এক্স এ আমি দেখতে পাচ্ছি কট ভ্যালুটা আছে আর ওয়াই এক্সিস এ আছে জিনোম রি-অ্যাসোসিয়েশন। এখন প্রশ্ন হচ্ছে মানে কট ভ্যালুর সাথে জিনোম রি-অ্যাসোসিয়েশন মানে রি-অ্যানিলিং নতুন করে জোড়া লাগার যে পার্সেন্টেজ বা যে হারটা সেটা কিরকম হবে? দেখেন আমি যদি ইকোলাই আর কাফ ২ টার আমি ডিএনএ কে যদি আমি কম্পেয়ার করি, তাহলে একটু খেয়াল করে দেখবেন যে যখন কট ভ্যালু হাই আছে যে ডিএনএ এর জন্য কট ভ্যালু যেখানে হাই, সেখানে দেখেন আমরা কি পড়েছিলাম যে কট ভ্যালু যদি হাই হয় বলেন? কট ভ্যালু যদি হাই হয় তাহলে কি হবে? বলেন না কেন? আমি একটু আগে বললাম না? আচ্ছা। এখান থেকে দেখে বলেন। ইকোলাই এর দিকে তাকান। ইকোলাই এর যে ব্লাক মার্কসটা আছে না? ব্লাক যে রেখাটা আছে সেটার দিকে তাকান। তো ইকোলাই স্টার্ট হইছে কোথা থেকে? অনেক বেশি থেকে, তাই না? মানে এখানে জিনোম রি-অ্যাসোসিয়েশন টা অনেক বেশি, তাই না? এই জায়গাগুলোতে। অর্থাৎ অনেক তাড়াতাড়ি সে রি-অ্যানিল হইছে, রিনেচারেশন হইছে অনেক তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি রিনেচারেশন হওয়াতে কট ভ্যালুটা কি কমছে না বাড়ছে? ডিরেক্টলি তার প্রপোর্শন টা দেখেন ইকোলাই এর সাথে। কট ভ্যালু কম না বেশি? স্যার কম। যখন জিনোম কম এক্সাক্টলি। সেটাই জানতে চাচ্ছি আপনাদের কাছে। তার মানে আপনার ভ্যালু যদি কট ভ্যালু যদি কম হয়, তার মানে বুঝতে হবে যে আপনার জিনোমের মধ্যে মানে রিপিটিটিভ সিকোয়েন্স কি বেশি আছে। কারণ কি? কারণ রিপিটিটিভ সিকোয়েন্স বেশি থাকে জিনোম রি-অ্যাসোসিয়েশন তাড়াতাড়ি হয়। সো লোয়ার কট ভ্যালু ইন্ডিকেটস আ গ্রেটার নাম্বার অফ রিপিটিটিভ সিকোয়েন্স। যখন আপনি কট ভ্যালু কম পাবেন, আপনি বুঝতে পারবেন যে এই জিনোমের মধ্যে রিপিটিটিভ সিকোয়েন্স বেশি আছে। একইভাবে দেখেন কট ভ্যালু যেসব জায়গায় হাই, সেসব জায়গায় কি জিনোম রি-অ্যাসোসিয়েশন বেশি না কম? এই পাশে কট স্যার ভ্যালু বেশি। হাই। না। আবার দেখেন কট ভ্যালু এই যে এইগুলো হচ্ছে হাই ভ্যালু, হাই কট ভ্যালু। তো হাই কট ভ্যালুর ক্ষেত্রে রি-অ্যাসোসিয়েশন কি হাই হইছে? না লো হইছে? লো হইছে স্যার। লো হইছে। তার মানে যখন আপনার কট ভ্যালু হাই হবে তখন রিপিটিটিভ সিকোয়েন্স কম আছে। ডিএনএ এর মধ্যে যদি রিপিটিটিভ সিকোয়েন্স কম থাকে তাহলে বুঝতে হবে তার রিনেচারেশন হইতে সময় বেশি লাগবে। হ্যাঁ? বা রি-অ্যাসোসিয়েশন টাইমটা বেশি হবে। আমার কথা কি বুঝা গেছে না যায় নাই? কট ভ্যালু লো হলে রিপিটিটিভ সিকোয়েন্স বেশি হবে। সো তার রি-অ্যাসোসিয়েশন পার্সেন্টেজ ও বেশি হবে। ঠিক আছে? আর কট ভ্যালু যদি হাই হয় তাহলে রিপিটিটিভ সিকোয়েন্স কম থাকবে। তার মানে জিনোম রি-অ্যাসোসিয়েশন পার্সেন্টেজ ও কম হবে। সে কম জোড়া লাগবে। আমার কথা বুঝতে পারছেন না পারেন নাই? মানে এই কট ভ্যালুটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার জিনোমের কমপ্লেক্সিটি বোঝা। অনেক সফটওয়্যার বেসড মানে অ্যালগরিদম বেসড সফটওয়্যার আছে যেখানে এখন কট ভ্যালুটাকে ইউজ করে আপনাকে ডিএনএ এর কমপ্লেক্সিটির একটা চিত্র তুলে দেয় কম্পিউটারে আরকি। যখন ডিএনএ আইসোলেশন করবেন, ডিরেক্টলি ওইটা দিলে সে ওটার কট ভ্যালু বের করে। হট ভ্যালু বের করে ডিরেক্টলি ওইটা দিয়ে জিনোমের কমপ্লেক্সিটি সে আপনাকে বলে দিবে যে আপনার জিনোমের কমপ্লেক্সিটি এত পার্সেন্টেজ। সো এখানে কট ভ্যালুটা হচ্ছে এখানে একটা বড় ভূমিকা পালন করে।
এবার চলে আসি ডিফারেন্ট কনফরমেশন অফ ডিএনএ। এটা কি বোঝা গেছে? কট ভ্যালু বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? আগাবো? জি স্যার। না এখনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে। স্যার এগোই যান স্যার। হুম, হুম। বোঝা হইছে আরকি। আগাবো? স্যার এক ভাই বলল আরেকটু বলে দিতে স্যার। ও আচ্ছা, আচ্ছা। আমি ওনার কথাটা বুঝতে পারিনি। এজন্য বারবার জিজ্ঞেস করছি। কোন জায়গাটা বুঝেন নাই? দেখেন এখানে বেসিক্যালি কট ভ্যালু হচ্ছে একটা টেকনিক। এটা দিয়ে কি করে? ডিএনএ কতটা কমপ্লেক্স সেটা বের করে। বা একটা জিনোমের মধ্যে কতটুকু কমপ্লেক্সিটি আছে সেটা বের করে। ১৯৬০ সালে এই টেকনিকটা ডেভেলপ করেছিল ২ জন সায়েন্টিস্ট। এবং এই টেকনিকটা হচ্ছে ডিএনএ রিনেচারেশন কাইনেটিক্স এর উপরে। অর্থাৎ একটা ডিএনএ রিনেচারেশন টাইমটা কত বেশি বা কম বা কতটুকু এনার্জি সেটার সাথে রিলেটেড এই বিষয়গুলোর সাথে কট ভ্যালুটা জড়িত। প্রশ্ন হচ্ছে বেসিক প্রিন্সিপলটা আমি বলছি যে একটা ডিএনএ রিনেচারেশন তার ভিতরে একটা রিপিট সিকোয়েন্স কতবার আছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ কোন একটা জিনোমের মধ্যে যদি একই সিকোয়েন্স অনেক জায়গায় থাকে তাহলে সেটা রিন্যাচারেশন টাইম কমে আসবে। অল্প সময়ে সেটা জোড়া লাগবে। জোড়া লেগে ডাবল স্ট্যান্ডার্ড হবে। সিঙ্গেল থেকে ডাবল স্ট্যান্ডার্ড হবে। কিন্তু যদি আবার রিপিটিটিভ সিকোয়েন্স বা রিপিট সিকোয়েন্স গুলো যদি কম থাকে, একটা সিকোয়েন্স যদি কম টাইম রিপিট হয়, তাহলে সেক্ষেত্রে তার জোড়া লাগতে সময় বেশি লাগবে। তাহলে এই প্রিন্সিপাল এর উপর ডিপেন্ড করে কট ভ্যালুটা বের করা হয়। কট ভ্যালু এভাবে কাজ করে। এখন এই রিন্যাচারেশন ডিএনএর যে রিনেচারেশন হচ্ছে এটা কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? সেটা দিয়ে আমি কট ভ্যালু বের করব। সো ডিএনএ কনসেনট্রেশন, রিঅ্যাসোসিয়েশন টেম্পারেচার, ক্যাটায়ন কনসেনট্রেশন এবং ভিসকোসিটি এই প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করে। সো আমি যখন কট ভ্যালু বের করি আমার ডিএনএ কনসেনট্রেশন লাগে, রিনেচারেশন টাইম লাগে আর বাফার ফ্যাক্টরটা লাগে। এইগুলো দিয়ে আমি কট ভ্যালুটা বের করি। এই এই ফর্মুলা দিয়ে। নিচে আমি এক্সাম্পল আকারে ২ টা জিনিস দেখাইছি। ইকোলাই এবং কাফের। ২ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে সিম্পল সিকোয়েন্স সিম্পল সিকোয়েন্স ডিএনএ, ইন্টারমিডিয়েট রিপিট ডিএনএ, সিঙ্গেল কপি ডিএনএ। দেখেন একটা সার্টেন টাইম পরে আপনি নিচের দিকে যতগুলো ডিএনএ পাবেন সবগুলো সিম্পল কপি ডিএনএ। অর্থাৎ এই 40% জিনোম মানে অ্যাসোসিয়েশন সাইজ হলে বা জিনোম রিঅ্যাসোসিয়েশন যদি 40 এর উপরে হয় সেক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গেল কপি ডিএনএ হিসেবে ধরি। এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্যারামিটার। কিন্তু এই যে গ্রাফটা এটা তৈরি করছে কিভাবে? আমি বলছি যে যদি কট ভ্যালু লো হয়, কট ভ্যালু লো হলে বুঝতে হবে ডিএনএ এর মধ্যে বা জিনোমের মধ্যে রিপিট সিকোয়েন্স বেশি আছে। রিপিট সিকোয়েন্স যদি বেশি থাকে তাহলে জিনোমকে রিঅ্যাসোসিয়েট হতে টাইম কম লাগবে। মানে অল্প সময়ে সে রিঅ্যাসোসিয়েশন হবে। তো তাই হইছে। ঠিক আছে? আবার যদি কট ভ্যালু হাই হয় তাহলে রিঅ্যাসোসিয়েশন হতে টাইম বেশি লাগবে। কারণ কট ভ্যালু হাই হলে রিপিট সিকোয়েন্স কম আছে। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। যিনি বুঝেন না উনি বুঝছেন? কোন জায়গায় এলোমেলো লাগতেছে? স্পেসিফিক না বললে তো আমি বুঝতে পারতেছি না। হুম। আচ্ছা, এখন আপনাকে আমি দাঁড়ান, আপনি কঠিন করে ভাবতেছেন। ঠিক আছে, আপনাকে সহজ করে ভাবাই দিই। আপনার আপনার কাছে আ মানে একটা টাস্ক দিলাম আমি। বললাম যে ৫০ পেজের একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে ৫০ টা। সেটা বেশি সময় লাগবে? না ৫০ পেজ অ্যাসাইনমেন্ট লিখবেন, টপিক একটাই, সেটা বেশি সময় লাগবে? টপিক ৫০ টা। তাহলে এবার আপনি চিন্তা করেন ডিএনএ এর ক্ষেত্রে। যে আপনার ডিএনএ এর মধ্যে একই সিকোয়েন্স অনেক জায়গায় আছে, সেটার সময় বেশি লাগবে? এটার সময় কম লাগবে। সো কট ভ্যালু লোয়ার হলে বুঝতে হবে ডিএনএ এর মধ্যে রিপিট সিকোয়েন্স বেশি আছে। সো ইট উইল টেক লেস টাইম টু রিঅ্যানিল। If the chord value is higher, then less repeat sequence, that means more reassociation time.
টাইম বেশি লাগবে। ক্লিয়ার? আচ্ছা সবাই একটু লাইনে থাকুন। সবাই আছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে সো আ নেক্সট ডিফারেন্ট কনফরমেশনস অফ ডিএনএ। দেখেন ডিএনএ একটা ফ্লেক্সিবল মলিকিউল। তো প্রশ্ন করছে হোয়াই ইস ডিএনএ a flexible molecule? ডিএনএ কে কেন ফ্লেক্সিবল মলিকিউল বলা হয়? তো দেখি একটু considerable rotation is possible around a number of bonds in the sugar phosphate phosphodioxyribose backbone, and thermal fluctuations can produce bending, stretching, and unpairing of the strands. আচ্ছা, সুন্দর কথা। Many significant deviation from the Watson-Crick's DNA structure are found in cellular DNA, some or all of which may play important roles in DNA metabolism. These structural variations generally do not affect the key properties of DNA defined by Watson-Crick, like strand complementarity, antiparallel strands, and the requirement for AT and GC base pairs. আচ্ছা এখানে আসলে বেসিক্যালি আমি মানে আগে সুন্দর করে বাংলায় বুঝাই আপনাদেরকে। ওয়াটসন আর ক্রিকের একটা ডিএনএ মডেল আছে না? ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রিতে আপনারা ডিএনএ ডাবল হেলিক্স মডেল পড়ছেন। জি পড়ার স্যার। কথা। সো এই ওয়াটসন ক্রিকের যে ডিএনএ যে মডেল তারা দেখাইছে বেসিক্যালি এখন পর্যন্ত এটাই হচ্ছে সবথেকে ডিএনএ এর স্টেবল মডেল। অর্থাৎ ডিএনএ এই স্ট্রাকচারে থাকলে সবথেকে বেশি স্টেবল থাকে। এটা প্রুভেন। কিন্তু ডিএনএ সব জায়গায় যে স্টেবল থাকে বিষয়টা তা না। এটা স্টেবল ফর্ম, ইটস ওকে। বাট এটা বাদ দিয়েও ডিএনএ দেখা যায় অন্যান্য ফর্মেও থাকে। ঠিক আছে? তো তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে থাকে? তাহলে মানে ডিএনএ এর মধ্যে এমন কিছু বন্ড আছে যেগুলো ফ্লেক্সিবল। এই বন্ড গুলা রোটেশন হতে পারে। বন্ড যদি রোটেশন হয়ে যায় তাহলে ডিএনএ এর পোজ বা ডিএনএ এর যে ওভারঅল জিওমেট্রি সেটা পরিবর্তন হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? ধরেন আমি আপনাদের আমার সাথে আপনাদের যেকোনো একজনের বন্ড আছে। বন্ডটা কিভাবে থাকে? ধরেন আ 60 ডিগ্রি একটা বন্ড আছে আপনার সাথে আমার। তো এখন আপনি বন্ড চিন্তা করলে আমরা কি চিন্তা করি? একটা দাগ। একটা দাগ দিয়ে আমরা বন্ড বুঝাই। যেমন আমি যদি বলি কার্বনের সাথে অক্সিজেনের বন্ড দেখেন, তাহলে আপনি কি করবেন? কার্বন দিবেন, একটা হাইপেন দিবেন, তারপর অক্সিজেন দিবেন। হাইপেনটাকে আমরা বন্ড বুঝাই আরকি। তো ধরেন ওভাবে চিন্তা করি। তো হাইপেন যদি বন্ড হয়, তাহলে এই বন্ডটা এখন ঘুরতে পারে, রোটেশন হইতে পারে। অর্থাৎ সাপোজ আমি অক্সিজেন, আপনি কার্বন, আপনার সাথে আমি বন্ড করে আছি। সো এখন আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার সাথে বন্ড করে আছি। এই অ্যাঙ্গেলটা আমি পরিবর্তন করতে পারতেছি। আমি রোটেশন করতে পারতেছি। করে আমি 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বা 120 ডিগ্রিতে চলে যেতে পারতেছি। তার মানে পুরা অপোজিট ভাবে আমি রোটেশন দিলাম। তাহলে কি আমার মলিকিউল কি যে জিওমেট্রিতে আগে ছিল সেই জিওমেট্রি মানে কি? তার যে শেপ সুন্দরভাবে মানে ফ্রিলি যদি মানে বোঝার জন্য যদি কথা বলি আরকি। তাহলে জিওমেট্রি কি সেম থাকবে? থাকবে না। তার মানে ডিএনএ এর ক্ষেত্রেও সেটা। ডিএনএ ফ্লেক্সিবল কেন বলা হচ্ছে? কারণ ডিএনএ এর বন্ড গুলা ফ্লেক্সিবল। কোন বন্ড গুলা ফ্লেক্সিবল? এখন সেটা দেখি। তাহলে এখানে বলছে কনসিডারেবল রোটেশন ইস পসিবল অ্যারাউন্ড নাম্বার অফ বন্ডস। কোন বন্ড? সুগার ফসফেট ব্যাকবোন। অর্থাৎ আমরা জানি ডিএনএ এর মধ্যে সুগার এবং ফসফেটের একটা ব্যাকবোন থাকে। যেটাকে আমরা বলি ফসফোডিঅক্সিরাইবোজ ব্যাকবোন। হ্যাঁ? এবং এখানে যে বন্ড থাকে সেই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। শুনছেন না নাম? ডিএনএ যে ব্যাকবোনে যে বন্ড থাকে সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এই ফসফোডাইএস্টার বন্ডটা রোটেশন হতে পারে। অর্থাৎ সে যে জায়গায় অরসন এবং পিক যে অ্যাঙ্গেলে যে বন্ডটা দেখাইছে এর থেকে সে বিচ্যুত হতে পারে।
যদি ওয়াটসন আর ক্রিকের মডেলটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি তাহলে সেখান থেকে বিচ্যুত হতে পারে বন্ডটা। বন্ডের রোটেশন হতে পারে। ঠিক আছে? এবং শুধু তাই না, এই বন্ডের রোটেশন হওয়ার কারণে কি হয়? দেখেন, বেন্ডিং হয়, স্ট্রেচিং হয়, আনপেয়ারিং হয়, স্ট্র্যান্ড অনেক সময় আনপেয়ার হয়ে যায় স্ট্র্যান্ডস। ২ টা স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়। এরকমও হয়। তাহলে এই কাজগুলো হয়। ঠিক আছে? তো এইজন্য আবার পরে বলছে দেখেন, মেনি সিগনিফিক্যান্ট ডেভিয়েশনস মানে বিচ্যুতি। কোন কিছু থেকে চেঞ্জ হওয়া। সো ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ স্ট্রাকচার সেখান থেকে অনেক ডেভিয়েশন পাওয়া যায় সেলুলার ডিএনএ, সেলের মধ্যেই। Some or all of which may play important roles in DNA metabolism. কেন এদেরকে পাওয়া যায়? কারণ এরা কিছু, কিছু জায়গায় ডিএনএ মেটাবলিজম করতে সেলকে হেল্প করে। এই কারণে তাদেরকে পাওয়া যায়। তাহলে these structural variations generally do not affect the key properties of DNA. প্রশ্ন করতে পারেন, স্যার এই যে চেঞ্জ হচ্ছে এতে কি ডিএনএ এর ফাংশন চেঞ্জ হয়? না, তার যে মেইন প্রপার্টি গুলো আছে, তার যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে ডিএনএ এর সেগুলো চেঞ্জ হয় না এতে। যেমন স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারিটি, অর্থাৎ একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি। অর্থাৎ একটা জায়গায় অ্যাডেনিন থাকলে আরেকটা তার সোজাসুজি থাকবে থাইমিন। তাই না? এরকম স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারিটি থাকবে। অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড অর্থাৎ একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম, এটা চেঞ্জ হবে না। বা এটিজিসির যে কম্পোজিশন, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিনের যে কম্পোজিশন সেটা চেঞ্জ হবে না। তার মানে ডিএনএ এর যে বেসিক আ বৈশিষ্ট্যগুলো আছে, প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পরিবর্তন হবে না এতে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। এগুলো কি কঠিন লাগে নাকি? আমি কি অনেক তাড়াতাড়ি পড়াই? না স্যার। আচ্ছা। না বুঝলে বলতে হবে, হ্যাঁ? স্ট্রাকচারাল ভ্যারিয়েশনস ইন ডিএনএ। ডিএনএ স্ট্রাকচারাল ভ্যারিয়েশনস হয়। এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাকচারাল ভ্যারিয়েশনস ইন ডিএনএ রিফ্লেক্ট 3 things. The different possible conformations of the deoxyribose, rotation about the contiguous bonds that make up the phosphodioxyribose backbone, and free rotation about the C19 N-glycosyl bond. তার মানে এই যে স্ট্রাকচারাল ভ্যারিয়েশন হচ্ছে ৩ টা জিনিসের উপর বেস করে হচ্ছে, হ্যাঁ? ডিএনএ এর। কি, কি সেটা দেখি। প্রথমত the different possible conformations of ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ যে সুগারটা আছে তার ডিফারেন্ট কনফরমেশন এর উপর ডিপেন্ড করে স্ট্রাকচারাল ভেরিয়েশন হচ্ছে। দ্বিতীয়ত বন্ডের রোটেশন হচ্ছে। রোটেশন অ্যাবাউট দ্য কন্টিগুয়াস বন্ড দ্যাট মেক আপ ফসফোডিঅক্সিরাইবোজ ব্যাকবোন। তার মানে ফসফোডাইএস্টার বন্ড সেটা রোটেশন হচ্ছে। এবং আরেকটা ফ্রি রোটেশন অ্যাবাউট দ্য C19 এন গ্লাইকোসাইল বন্ড। এটা কোনটা? এটা হচ্ছে এই যে আপনার এটা তো সুগার, সুগারের সাথে বেস যুক্ত থাকে আমরা জানি। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যেকোনো বেস যুক্ত থাকতে পারে। এই যে সুগারের সাথে যে বেস যুক্ত থাকে সেটা হচ্ছে গ্লাইকোসাইল বন্ড। এই গ্লাইকোসাইল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। এটাও ফ্রিলি রোটেশন হইতে পারে। তাহলে এই ৩ টা জায়গায় বেসিক্যালি ডিএনএ স্ট্রাকচারাল ভেরিয়েশন হয়। So because of steric constraints, purines in purine nucleotides are restricted to two stable conformations with respect to deoxyribose called syn and anti. এটা একটু বোঝার বিষয় আছে এখানে। দেখেন এখানে ২ টা কনফরমেশন বলছে। কনফরমেশন কি আসলে? কনফরমেশন হচ্ছে পোজিং, পোজ কে কিভাবে আছে সেটার উপর আরকি। যেমন আপনি একবার ছবি তুলতে গেলে একেক সময় একেক রকম পোজ দেন। সো এরকম মলিকিউলের বিভিন্ন রকম পোজিং আছে। একেকটা পোজ এসে একেকভাবে কাজ করতে পারে। সো এরকম স্টেরিক কনস্ট্যান্ট এর কারণে পিউরিন যে নিউক্লিওটাইড গুলো আছে তারা রেস্ট্রিক্টেড টু 2 স্টেবল কনফর্মেশন। ২ টা কনফর্মেশনে তারা রেস্ট্রিক্টেড। এর বাইরে সে যেতে পারবে না। ইদার এটা হবে নাইলে এটা হবে। এই ২ টা কনফর্মেশনে থাকতে পারবে। কার উপর ডিপেন্ড করে কনফর্মেশনটা হয়? ডিঅক্সিরাইবোজ এর উপর ডিপেন্ড করে মানে সুগারের উপর ডিপেন্ড করে কনফর্মেশনটা হয়। একটাকে বলতেছে সিন, একটাকে বলতেছে অ্যান্টি। আর পাইরিমিডিন যেগুলা, পাইরিমিডিন বেস যেগুলো সেগুলো আবার জেনারেলি রেস্ট্রিক্টেড টু অ্যান্টি কনফর্মেশন। অর্থাৎ পাইরিমিডিন সিন হইতে পারে না। শুধুমাত্র অ্যান্টি হয়। আর পিউরিন বেস গুলা সিন, অ্যান্টি ২ টাই হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার স্টেরিক কনস্ট্রেইনটস কি জিনিস? স্টেরিক কনস্ট্রেইনট আর স্টেরিক ইন্টারফিয়ারেন্স ২ টা একটু ভিন্নধর্মী জিনিস। স্টেরিক কনস্ট্রেইনট হচ্ছে যেখানে আপনি স্টেরিক কথাটা পাবেন তার মানে বুঝবেন যে ওখানে ইলেকট্রনের ডেনসিটির একটা বিষয় আছে। মনে রাখবেন কারো সাথে যদি কারো বন্ড হয়
এবং আশেপাশে যদি আরো অনেক বন্ড থাকে, এমনভাবে বন্ডগুলো যদি থাকে দেখা যায় যে একটা বন্ডের সাথে আরেকটা বন্ড খুব কাছাকাছি চলে আসে। তখন স্বাভাবিকভাবেই তারা একে অপরকে কি বিকর্ষণ করে। মানে তারা কাছাকাছি থাকতে চায় না। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা বন্ডে কি আছে? ইলেকট্রন আছে। বন্ড তৈরি করতে ইলেকট্রনের ভূমিকা আছে, জানেন তো? সো প্রত্যেকটা বন্ড যদি সেটা কোভ্যালেন্ট বন্ড হয়, এক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট বন্ড নিয়েই কথা বলতেছি। মানে সমযোজী বন্ধন। সেখানে ইলেকট্রন শেয়ার করা থাকে। ২ টা মৌল কাছাকাছি এসে ইলেকট্রন শেয়ার করে। সো ওখানে একটা ইলেকট্রন ক্লাউড এর মতো থাকে বন্ডের ওখানে। তো দেখা যায় ২ টা বন্ড যদি অনেক বেশি কাছাকাছি চলে আসে, একটা সময় তারা আর কাছে যাবে না। কেন যাবে না? কারণ ২ জনেরই ইলেকট্রন ক্লাউড আছে এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জড। সো তারা একে অপরকে বিকর্ষণ করবে একটা পয়েন্টে যাওয়ার পরে। এটাকেই বলা হচ্ছে স্টেরিক কনস্ট্রেইন্ট। স্টেরিক কনস্ট্রেইন্ট টা হচ্ছে স্টেরিক সীমাবদ্ধতা। ঠিক আছে? আর স্টেরিক ইন্টারফারেন্স মানে হচ্ছে ইলেকট্রনের যে বিকর্ষণধর্মী বা বিকর্ষণের যে ধর্ম সেটা। অর্থাৎ একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে এই বিষয়টা। ঠিক আছে? সো মানে পিউরিনের ক্ষেত্রে এই স্টেরিক কনস্ট্যান্ট অনুযায়ী ২ টা কনফর্মেশন পসিবল হয়। রোটেশন করে একটা নির্দিষ্ট ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তারা রোটেশন করতে পারে। যার কারণে দেখা যায় সিন এবং অ্যান্টি ২ টা কনফর্মেশন হয়। পাইরিমিডিনের ক্ষেত্রে আবার সে চাইলেও ২ টা কনফর্মেশন করতে পারে না। তার একটা কনফর্মেশনই থাকতে হয়। সো আমি যদি দেখি দেখেন সিন অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন এটা একটা পিউরিন বেস। হুম? যেহেতু পিউরিন বেস তার সিনও থাকবে, অ্যান্টিও থাকবে। সো এটা হচ্ছে সিন অ্যাডেনোসিন, এটা হচ্ছে অ্যান্টি অ্যাডেনোসিন। দেখেন তো ২ টার মধ্যে পার্থক্য কি? আমাকে একটু বলেন তো। এই ২ টা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? চেঞ্জটা কোথায়? এক্সাক্টলি। আপনি যদি হ্যাঁ, পাইরিমিডিন হ্যাঁ, ঠিক আছে। এটা পিউরিন, এটা পাইরিমিডিন না। অ্যাডেনোসিন বলতেছি আমরা যেহেতু সেহেতু এটা পিউরিন বেস। হ্যাঁ? পিউরিন বেস কোনগুলো, পাইরিমিডিন বেস কোনগুলো এগুলো শিখবেন। তো অ্যাডেনোসিন হচ্ছে পিউরিন বেস। এখন পিউরিন বেসে দেখেন এইখানে বন্ড যেখানে বন্ডটা যেভাবে ছিল এইখানে এসে বন্ডটা ঘুরে গেছে। সো বন্ড ঘুরে যাওয়ার কারণে মনে হচ্ছে যে এই মলিকিউলটা ঘুরে গেছে, তাই না? হ্যাঁ, তো সেটাই হইছে আরকি। তো এরকম ২ টা কনফর্মেশন সে থাকতে পারে। এটা হচ্ছে সিন কনফর্মেশন, এটা হচ্ছে অ্যান্টি কনফর্মেশন। দেখেন ২ কনফর্মেশন যদি থাকে তাহলে কি ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হবে না? কোন ডিএনএ এর মধ্যে যদি এরকম থাকে তাহলে স্ট্রাকচার যেরকম থাকবে, এরকম থাকলে কি স্ট্রাকচার ওরকম থাকবে? কিছুটা পরিবর্তন হবে। অবশ্যই পরিবর্তন হবে। সো এই জিনিসগুলো এখানে ম্যাটার করে। আর সাইটোডিন মানে সাইটোসিন আরকি। সেটা হচ্ছে শুধু অ্যান্টি হবে। কারণ কি? কারণ সেটা পাইরিমিডিন বেস। সো পাইরিমিডিন বেস শুধুমাত্র অ্যান্টি হয়। সিন হয় না। আচ্ছা। যদি এটা বুঝে থাকেন তাহলে এবার আসি ডিফারেন্ট কনফরমেশনস অফ ডিএনএ। এই যে আমরা দেখলাম যে বিভিন্ন স্ট্রাকচারাল ভেরিয়েশন হয়। এই ভেরিয়েশন এর উপর ডিপেন্ড করে ডিএনএ এর বিভিন্ন ফর্ম পাওয়া যায় সেলের মধ্যে। এই ফর্ম গুলোকে আমরা বিভিন্ন নামকরণ করে থাকি। যেমন ওয়াটসন আর ক্রিক যে ডিএনএ এর মডেলটা দিছিল সেটাকে আমরা বলি কি? বিডিএনএ। সেটাকে কি বলি? বিডিএনএ। আচ্ছা সেটা হচ্ছে আমার সবথেকে স্টেবল কনফর্মেশন যেটা established ওয়াটসন এবং ক্রিকের। এছাড়াও এই বিডিএনএ থেকে ডেভিয়েশন হয়ে মানে বিচ্যুত হয়ে আরো ২ ধরনের ডিএনএ স্ট্রাকচার আমরা সেলে দেখে থাকি। একটা হচ্ছে এডিএনএ, একটা হচ্ছে জেডডিএনএ বা জিডিএনএ। তো এখন বিডিএনএ এর ক্ষেত্রে আসি। বিডিএনএ হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক স্ট্রাকচার ইস অলসো রেফার্ড টু এস বি ফর্ম ডিএনএ অথবা বিডিএনএ। The B form is the most stable structure for a random sequence DNA molecule. একটা random sequence এর ক্ষেত্রে যেকোনো ডিএনএ সিকোয়েন্স এর ক্ষেত্রে বি ফর্ম হচ্ছে সবথেকে স্টেবল স্ট্রাকচার আন্ডার ফিজিওলজিক্যাল কন্ডিশন। হুম? And is therefore the standard point of reference in any study of the properties of DNA. সো যেকোনো ডিএনএ নিয়ে স্টাডি করতে গেলে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে বিডিএনএ টাকেই ধরে নেই। কারণ যেহেতু এই কনফর্মেশনে সে সবথেকে বেশি স্টেবল। সো এই গেল বিডিএনএ। এবার চলে আসি এডিএনএ। এডিএনএ তে এটা অনেক বেশি ফেভারড মেনি সলিউশন এর ক্ষেত্রে। অর্থাৎ যখন আপনি ডিএনএ কে সলিউবিলাইজ করবেন যেকোনো একটা সলভেন্ট এ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিএনএ টা এ ফর্ম এ থাকে। হুম? না আমি একটু ভুল বললাম।
এ ফর্ম হচ্ছে যেটার মধ্যে কোনো ওয়াটার থাকবে না সেটা। এক্সট্রিমলি সরি। এ ফর্ম হচ্ছে যেটার মধ্যে কোনো ওয়াটার থাকবে না। সো এ ফর্ম ডিএনএ গুলো সাধারণত যদি কোনো সলিউশন না থাকে অর্থাৎ ডিএনএ টা একদম ড্রাই অবস্থায় থাকে উইথআউট এনি ওয়াটার, তখন সে এ ফর্মে যায়। সো ডিএনএ ইস এক্ষেত্রে তার কি, কি চেঞ্জ আসে? মানে এ ফর্মে যখন থাকে তখন বি ফর্ম থেকে তার কি, কি চেঞ্জ থাকে সেটা আমরা একটু দেখি। So the DNA is still arranged in a right-handed double helix. তাহলে বি ফর্ম যে অর্থাৎ ওয়াটসন ক্রিক ফর্মেও এটা রাইট হ্যান্ডেড হেলিক্স, এ ফর্মেও সে রাইট হ্যান্ডেড হেলিক্স। কিন্তু এক্ষেত্রে হেলিক্সের একটু ডিফারেন্স আছে। হেলিক্সটা বি ফর্ম থেকে অনেকটা চওড়া, ওয়াইডার, and the number of base pairs per helical turn is 11 rather than 10.5. অর্থাৎ আমরা যে ওয়াটসন ক্রিকেট মডেল যখন পড়ছি তখন দেখছি যে একটা হেলিক্যাল টার্নের মধ্যে 10.5টা কি থাকে? বেস পেয়ার থাকে। মানে 10.5 বেস থাকে। কিন্তু আমি যদি এ ফর্মে দেখি তাহলে দেখব যে 11টা থাকে। একটু বেশি থাকে যার কারণে এটা ওয়াইড হয়, চওড়া হয়। The plane of the base pairs in ADNA is tilted about 20 degrees with respect to the helix axis. হেলিক্সের যে তৈরি হয়েছে সেটার যে অক্ষ আছে সেই অক্ষ বরাবর 20 ডিগ্রি একটু ঝুলে থাকে প্লেনটা, হ্যাঁ? যার কারণে মনে হয় কি যে একদম 90 ডিগ্রি বরাবর হেলিক্সটা হয়নি। মনে হচ্ছে একটু হেলিক্সটা কাত হয়ে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। ছবিটা দেখে। দেখেন তো এই বিডিএন এর হেলিক্সটা দেখে কি মনে হয়? যে আমি সোজাসুজি একটা দাগ যদি আঁকি তাহলে একদম মাঝ বরাবর একে ছেদ করবে নাকি? ডিএনএ টাকে? জি আমি যদি স্যার। একটা দাগ দেই এখানে স্কেল দিয়ে তাহলে দেখবেন মাঝ বরাবর তাকে ছেদ করছে। সো এটার এক্সিসটা হচ্ছে এই বরাবর। কিন্তু দেখেন এইখানে যদি আপনি মাঝ বরাবর আঁকেন তাহলে পুরো ডিএনএ টাকে ছেদ করবে? না স্যার। এই একটু টিল্টেড না? মানে একটু বাঁকানো না? এটাই বলছে যে 20 ডিগ্রি টিল্টেড। ঠিক আছে? So these structural changes deepen the major groove while making the minor groove shallower. তার মানে মেজর গ্রুভ আর মাইনর গ্রুভ ডিএনএ এর ২ টা জায়গা আছে। এতে করে যে হবে এই ডিএনএ এর মেজর গ্রুভটা ডিপ হবে আর মাইনর গ্রুভ শ্যালো হবে। তাহলে এটা মানে কি? আগে বুঝি মেজর গ্রুভ কি আর মাইনর গ্রুভ কি সেটা আগে বোঝার চেষ্টা করি। মেজর গ্রুভ কোনটা? যেটা এই যে বাইরের দিকে যে প্যাচটা দেখা যায় সেটা হচ্ছে মেজর গ্রুভ। যেটা আমরা আঁকার সময় আঁকি। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে জি স্যার। মেজর গ্রুভ। আর মাইনর গ্রুভ কোনটা? যেটা ভিতরের প্যাচ। ভিতরে একটা প্যাচ পড়ে না? যদি এখন আমি এরকম বাইরে প্যাচ দিই তাহলে ভিতরেও তো একটা প্যাচ থাকে। সরি। তাহলে ভেতরের প্যাচটা হচ্ছে মাইনর গ্রুভ। সো এখন দেখেন মেজর গ্রুভ আর মাইনর গ্রুভ আপনি যদি বিডিএন এর ক্ষেত্রে দেখেন ২ টাই কিন্তু সমান, সমান ভাবে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কিন্তু এডিএন এর ক্ষেত্রে দেখেন মেজর গ্রুভটা মনে হচ্ছে না বেশি আর মাইনর গ্রুভটাকে খুব একটা দেখা যাচ্ছে না, তাই না? জি স্যার। দেখেন তো। সো এখানে মেজর গ্রুপটা হচ্ছে ডিপ। মেজর গ্রুপটা খুব মানে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। কিন্তু মাইনর গ্রুপটা খুব শ্যালো, খুব একটা দেখা যাচ্ছে না। মাইনর গ্রুপ নাই তা না, বাট মাইনর গ্রুপটা ছোট। সো মাইনর গ্রুপটা শ্যালো হওয়ার কারণে বা পাতলা হওয়ার কারণে দেখা যাচ্ছে না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। The reagents used to promote crystallization of DNA tend to dehydrate it and thus most short DNA molecules tend to crystallize in A form. তো ডিএনএ কে যদি ক্রিস্টাল ফর্মে নিয়ে যাওয়া হয় ক্রিস্টালাইজেশন করার জন্য যেকোনো মলিকিউলকে ডিহাইড্রেশন করা হয়। ডিএনএ এর ক্ষেত্রেও আমরা ডিহাইড্রেশন যদি করি সেক্ষেত্রে সেটা এ ফর্মে চলে যাবে। ক্রিস্টাল ফর্মে থাকাকালীন সে এ ফর্মে থাকবে। চলে আসি জেড ডিএনএ তে। তো জেড ফর্ম বা জি ফর্ম ডিএনএ ইজ মোর রেডিক্যাল ডিপারেচার ফ্রম বি স্ট্রাকচার। এটা বলতে কি বোঝানো হয়েছে? রেডিক্যাল ডিপারেচার মানে কি? রেডিক্যাল ডিপারেচার মানে হচ্ছে কোনো কিছু থেকে বেশি বিচ্যুত হওয়া। রেডিক্যাল মানে হচ্ছে বেশি। সো বি ডিএনএ থেকে মানে আমার যে বি ডিএনএ ছিল, বি ডিএনএ থেকে আচ্ছা এখানে কি হ্যাঁ, বিডিএনএ থেকে এডিএনএ টা কিন্তু কিছুটা বিচ্যুত হয়েছে, তাই না? আমি যদি দেখি বিডিএনএ থেকে এডিএনএ টা স্লাইটলি বিচ্যুত হয়েছে। কিন্তু আমি যদি জিডিএনএ এর কথা ক্ষেত্রে আসি তাহলে আবার সেই বিডিএনএ এর সাথে কম্পেয়ার করি, তাহলে বিডিএনএ থেকে এডিএনএ যতটা না বিচ্যুত হয়েছে, বিডিএনএ থেকে জিডিএনএ আরো বেশি বিচ্যুত হচ্ছে। তার মানে সে বিডিএনএ থেকে আরো বেশি আলাদা। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। So ZDNA বা ZDNA হচ্ছে একটা radical departure. The most obvious distinction is the left-handed helical rotation. অর্থাৎ এখানে left-handed helical rotation হবে। আর এর আগের দুটাতে আমরা দেখছি right-handed rotation হয়।
এখানে পার টার্নে 12 বেস পেয়ার করে থাকবে। আগে আমরা দেখছি বি তে ছিল 10.5, এ তে ছিল 11 আর এখানে থাকবে 12 এবং এই কারণে হ্যাঁ, 10 বি তে ছিল 10.5 এবং এ তে ছিল হচ্ছে 11 আর এখানে চলে আসছি 12। সো এক্ষেত্রে এই কারণে স্ট্রাকচারটা দেখা যাবে মোট মানে স্লেন্ডার এবং ইলংগেটেড মানে লম্বাটে দেখাবে স্ট্রাকচারটা, হ্যাঁ? The DNA backbone takes on a zigzag appearance. Certain nucleotide sequences fall into a left-handed Z helix much more readily than others. অর্থাৎ এটা বলছে কিছু কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স রেডিলি জি হেলিক্স হয়ে মানে জি ফর্মে চলে যায় ডিএনএটা, আবার কিছু কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্সের ক্ষেত্রে এটা হয় না। দেখেন, prominent examples are the sequence in which pyrimidines alternate with purines, especially with alternating CNG or 5-methyl CNG residues. তার মানে বোঝা যাচ্ছে যেসব সিকোয়েন্সের মধ্যে সাইটোসিন এবং গুয়ানিন বেশি থাকে তাদের জি ফর্মে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? তো to form the left-handed helix in ZDNA, the purine residues flip to syn formation. ওই যে আমরা দেখছি না সিন এবং অ্যান্টি পিউরিনের দুইটা ফরমেশন থাকে। তো লেফট হ্যান্ডেড হেলিক্স হওয়ার জন্য পিউরিন সিন কনফরমেশনে থাকে। হ্যাঁ, এবং পাইরিমিডিনের অ্যান্টি কনফরমেশনের সাথে ইন্টারঅ্যাকশন করে। তো এতে করে যেটা দেখা যায় মেজর গ্রুপটা বেয়ারলি দেখা যায় না, মানে এখানে টোটালি উল্টা। মেজর গ্রুপটা খুবই শ্যালো, মানে দেখাই যায় না, আর মাইনর গ্রুপটা অনেক ডিপ, খুব ইজিলি দেখা যায়। আমরা যদি দেখি একটু তাহলে বুঝতে পারবো। এখানে মাইনর গ্রুপটা খুব সুন্দরভাবে দেখা যায়, আর মেজর গ্রুপটা কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যায় না। জিডিএন এর ক্ষেত্রে আরো অনেক ছবি আছে, গুগলে দেখলে আরো ক্লিয়ার ছবি পাবেন হয়তোবা। সো জিডিএনএ টা উল্টা, মেজর গ্রুপটা খুব একটা বোঝা যায় না, মাইনর গ্রুপটা অনেক সুন্দর করে ক্লিয়ার শার্প বোঝা যায় আর কি। সো এই যে আমার বিভিন্ন ফর্ম গুলো আমি দেখলাম, এগুলো হচ্ছে ডিএনএ স্ট্রাকচারাল ভেরিয়েশন, ডিএনএ ডিফারেন্ট ফর্ম। সবাই কি বোঝা গেছে? জি স্যার। নেক্সট হচ্ছে ডিএনএ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন কি? ডিএনএ এর সাথে ডিএনএ কে ইন্টিগ্রেট করা। কিভাবে ইন্টিগ্রেট করা? সাপোজ আমি একটা হিউম্যান ডিএনএ নিলাম, হিউম্যান ডিএনএটাকে আমি ডিনেচারেশন করলাম, মানে ডাবল স্ট্যান্ডার্ড ভেঙে সিঙ্গেল স্ট্যান্ডার্ড করে ফেললাম। একইভাবে আমি মাউসের ডিএনএ নিলাম, সেটাকেও আমি ডাবল স্ট্যান্ডার্ড ভেঙে সিঙ্গেল স্ট্যান্ডার্ড করলাম। করে আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এবং মাউসের সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ সবগুলোকে একই জায়গায় রাখলাম। রেখে আমি যদি বেশ কিছুক্ষণ রেখে দেই, তাহলে একটা সময় পর কি হবে? তারা কি আবার জোড়া লাগবে, তাই না? নরমাল সেন্সে কি হওয়ার কথা? ডিএনএ মানুষের ডিএনএ এর সাথে মানুষের ডিএনএ জোড়া লাগার কথা, মাউসের সাথে মাউসের ডিএনএ জোড়া লাগার কথা। কিন্তু যদি এমন হয় যে মানুষের ডিএনএ এর কোনো একটা অংশের সাথে মাউসের কোনো একটা অংশের মিল আছে বা কমপ্লিমেন্টারি, তখন কিন্তু কিছু কিছু জায়গায় আবার মাউসের ডিএনএ এর সাথেও হিউম্যান ডিএনএ জোড়া লেগে যেতে পারে। সিঙ্গেল মাউসের সিঙ্গেল স্ট্র্যান্ড হিউম্যান এর সিঙ্গেল স্ট্র্যান্ডের কোনো একটা জায়গায় জোড়া লেগে যেতে পারে। এটাই হচ্ছে ডিএনএ হাইব্রিডাইজেশন। এটা দিয়ে আমরা কি বুঝি? যেহেতু সিমিলার সিকোয়েন্স জোড়া লাগে, কমপ্লিমেন্টারি জোড়া লাগে, সো আমরা কোন স্পিসিস এর সাথে কোন স্পিসিস ক্লোজলি রিলেটেড বংশধর সেটা বের করতে পারি হাইব্রিডাইজেশন টেকনিক গুলোর মাধ্যমে। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? জি স্যার। So the ability of two complementary DNA strands to pair with one another can be used to detect similar DNA sequences. যেটা আমি বললাম similar DNA sequence বের করার জন্য। যে দুইটা কমপ্লিমেন্টারি ডিএনএ একটা আরেকটার সাথে পেয়ার করবে। এই প্রিন্সিপালটাকে ইউজ করে আমরা কি ডিটেক্ট করতে পারি? কোন কোন ডিএনএ সিকোয়েন্স সিমিলার ইন টু ডিফারেন্ট স্পিসিস। দুইটা ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে, দুইটা ডিফারেন্ট প্রাণীর মধ্যে কোন কোন ডিএনএ সিকোয়েন্স গুলো সিমিলার, বা একটা জিনোমের মধ্যে কোন সিম্পল মানে ডিএনএ সিকোয়েন্স গুলো সিমিলার, সেটা আমরা বের করতে পারি। সেটা হলো পারপাস। ডেফিনিশন কি? DNA hybridization is the process of establishing a non-covalent sequence-specific interaction between two or more complementary strands of nucleic acid into a single hybrid. তাহলে DNA hybridization হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা নন কোভ্যালেন্ট সিকোয়েন্স স্পেসিফিক বাইন্ডিং করি, মানে কমপ্লিমেন্টারি বাইন্ডিং করি দুইটা অথবা তার থেকে বেশি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের মধ্যে, এবং তারা একসাথে জোড়া হয়ে একটা হাইব্রিড তৈরি করে। এটাই হচ্ছে ডিএনএ হাইব্রিডাইজেশন। বেসিক কনসেপ্টে আসি। বেসিক কনসেপ্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক? If duplex DNA isolated from human cells and from mouse cells are completely denatured by heating, then mixed and kept at 65 degrees centigrade for many hours, much of the DNA will anneal. ওই যে যেটা আমি বললাম,
আপনি যদি হিউম্যান সেল এবং মাউস সেল থেকে আপনি জিন নিয়ে ডিএনএ নিয়ে সেটাকে হিট করে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বানান এবং সেটাকে নরমাল টেম্পারেচারে রেখে দেন। নরমাল টেম্পারেচারে ম্যাক্সিমাম ডিএনএ কি আবার জোড়া লেগে যাবে। তো মোস্ট অফ দ্য টাইমে কি হবে, মাউসের সাথে মাউসের ডিএনএ এবং হিউম্যানের সাথে হিউম্যানের ডিএনএ ডুপ্লেক্স হবে। কিন্তু কিছু জায়গায় মোস্ট হিউম্যান ডিএনএ স্ট্র্যান্ডস কিছু জায়গায় however some strands of the mouse DNA will associate with the human DNA to yield hybrid duplexes। কিছু জায়গায় যেসব জায়গায় মাউস ডিএনএ এর সাথে হিউম্যান ডিএনএ এর মিল আছে সেসব জায়গায় তারা একসাথে জোড়া লেগে হাইব্রিড ডুপ্লেক্স তৈরি করতে পারে। In which segments of the mouse DNA strand from base paired regions with segments of human DNA strand। তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা আমি আগে ব্যাখ্যা করছি। ফ্যাক্টরস এফেক্টিং নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন, কি ফ্যাক্টর আছে যেটা নিউক্লিক অ্যাসিডের যে হাইব্রিডাইজেশন আমি করতেছি সেটাকে এফেক্ট করতে পারে। স্ট্র্যান্ডের লেন্থ, দুইটা স্ট্র্যান্ডের লেন্থ যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে তাদের হাইব্রিডাইজেশন হওয়ার সম্ভাবনা বেশি, কম হলে হাইব্রিডাইজেশন হওয়ার সম্ভাবনা কম। বেস কম্পোজিশন, অবশ্যই বেস যদি কমপ্লিমেন্টারি না হয় তাহলে তো হাইব্রিডাইজেশন হবে না। কেমিক্যাল এনভায়রনমেন্ট, পিএইচ কি অবস্থায় আছে সেটা বোঝা জরুরি, বা অন্য কোনো কেমিক্যাল আছে কিনা যে রিনেচারেশনে বাধাগ্রস্ত করতে পারে, এই ধরনের কেমিক্যালও থাকা যাবে না। তাহলে এই ফ্যাক্টর গুলো এখানে ইম্পর্টেন্ট। এখন বুঝতে চেষ্টা করি ডিএনএ হাইব্রিডাইজেশনটা কিভাবে করে। আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, সো এখানে দেখেন ডিএনএ প্রোব, হাইব্রিডাইজেশন এবং ডিটারমাইন দ্য ডিগ্রি অফ জেনেটিক সিমিলারিটি। সো আমরা ডিএনএ প্রোব ইউজ করি, তারপর হাইব্রিডাইজেশন করি, তারপর কতটুকু জেনেটিক্যালি সিমিলার দুইটা ডিএনএ সিকোয়েন্স সেটা বের করি। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার নিচেরটা বুঝলাম, হাইব্রিডাইজেশন করলাম, জেনেটিক সিমিলারিটি বুঝতেছি, কিন্তু ডিএনএ প্রোবটা কি? এখন চলে আসি হাইব্রিডাইজেশন প্রোব। প্রোব বলতে আমরা কি বুঝি? প্রোব হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড ফ্র্যাগমেন্ট, মানে আপনি যদি ডিএনএ এর কথা চিন্তা করেন তাহলে ডিএনএ এর একটা অংশ, শর্ট কিছু নিউক্লিওটাইড that is complementary to another nucleic acid sequence and thus when labeled can be used to identify complementary segment। সহজ কথা আপনাকে বুঝাই বলি, অর্থাৎ প্রোব হচ্ছে সেই নিউক্লিক অ্যাসিডটা যেটাকে আপনি আপনার টার্গেট আরেকটা নিউক্লিক অ্যাসিডের সাথে জোড়া লাগাতে চাচ্ছেন, বা আপনি চান যে সেটা জোড়া লাগুক, কিন্তু জোড়া লাগার আগে ওই প্রোবের সাথে আপনি একটা রেডিও আইসোটোপ বা ফ্লুরোসেন্ট ডাই অ্যাড করে দিবেন, মানে তাকে ট্যাগ করে দিবেন, যাতে হাইব্রিডাইজেশন হওয়ার পরে আপনি যখন ইউভির নিচে দেখবেন তখন ডিএনএটা দেখতে পাবেন ওই যে ট্যাগ লাগাই দিছেন, যে ওই ট্যাগের সাথে আপনার টার্গেট ডিএনএ জোড়া লাগলো কিনা। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। সো ইট ইজ এ নিউক্লিক অ্যাসিড ফ্র্যাগমেন্ট যেটা অন্য একটা নিউক্লিক অ্যাসিড ফ্র্যাগমেন্টের সাথে কমপ্লিমেন্টারি হবে এবং সেটাকে লেবেল করবেন যাতে আইডেন্টিফাই করতে পারেন। আচ্ছা, a probe actually hybridizes to a single strand of nucleic acid molecules because complementary between a probe and target। স্বাভাবিক, তারা প্রোব এবং টার্গেট কমপ্লিমেন্টারি হলেই তো বাইন্ড করবে, তাছাড়া বাইন্ড করবে না। So nucleic acid probe can be synthesized in the laboratory as single or double stranded probes, but a working nucleic acid should be single stranded only to bind with complementary sequence। দেখেন নিউক্লিক অ্যাসিড প্রোব আপনি সিনথেসাইজ করতে পারবেন ল্যাবরেটরিতে সিঙ্গেল অথবা ডাবল স্ট্যান্ডার্ড প্রোব হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ডাবল স্ট্যান্ডার্ড প্রোব করে আমার লাভ কি? ডাবল স্ট্যান্ডার্ড প্রোব করলে তো আমার সেটাকে আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ডই করতে হবে। এই জন্যই বলছে যে ওয়ার্কিং নিউক্লিক অ্যাসিড শুড বি সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে যে আপনি প্রোবটা ইউজ করবেন সেটা বেসিক্যালি যদি কাজ করতে হয় তাহলে সেটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হইতে হবে, তারপরে সেটা বাইন্ড। সো আপনি যদি ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করেও ফেলেন সেটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বানায় নিয়ে তার ডিন্যাচারেশন করে তারপর সেটাকে আপনাকে ইউজ করতে হবে। সো এই গেল হাইব্রিডাইজেশন প্রোব। এখন চলে আসি কি প্রোব আছে, কয় টাইপের প্রোব আছে। ৩ টাইপের প্রোব আমি দেখে থাকি, ডিএনএ প্রোব, আরএনএ প্রোব, অলিগোনিউক্লিওটাইড প্রোব। স্বাভাবিকভাবে ডিএনএ প্রোব কোনগুলো, যেগুলো ডিএনএ এর সাথে লেবেল করার জন্য ব্যবহার করা হয়। সেটাকে আইসোটোপিক্যালি বা কেমিক্যালি লেবেল করা হয়, ঠিক আছে, ডিএনএ সিকোয়েন্স, সেটা হচ্ছে ডিএনএ প্রোব। আরএনএ প্রোব কোনটা, সেটা আরএনএ এর সিকোয়েন্স, শর্ট সিকোয়েন্স, যেটা লেবেল করে কমপ্লিমেন্টারির সাথে অ্যাটাচ করা হয়। অলিগোনিউক্লিওটাইড প্রোব কি, এটা শর্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স synthesized to match a region where a mutation is known to occur, then used as a molecular probe to detect the mutation। দেখেন আগের দুইটাতে আমার ডিএনএ বা আরএনএ প্রোবস আমি কিন্তু কোন একটা অর্গানিজমের সিকোয়েন্সকে আমি ব্যবহার করতেছি প্রোব হিসাবে, তাই না? কিন্তু অলিগোনিউক্লিওটাইড প্রোবটা এইজন্য বলা হয়েছে যে এটাকে মানে আর্টিফিশিয়ালি আপনি ল্যাবে সিনথেসাইজ করবেন। অর্থাৎ আপনি দেখতে চাচ্ছেন যে কোন একটা স্পিসিস, সাপোজ আপনার ডিএনএ এর মধ্যে কোন জায়গায় মিউটেশন হয়েছে কিনা। এখন এই মিউটেশন বোঝার জন্য আপনি কি করতে পারেন, মিউটেশন হইলে তার সাথে যে সিকোয়েন্স যুক্ত হবে
সেরকম একটা আর্টিফিশিয়াল সিকোয়েন্স আপনি ল্যাবরেটরিতে তৈরি করলেন। তারপর ওই জায়গার সাথে হাইব্রিডাইজ করার চেষ্টা করলেন। যদি হাইব্রিডাইজেশন হয়, আপনি যদি ডিটেক্ট করতে পারেন লাইট, তাহলে বুঝতে হবে যে ওখানে মিউটেশন হইছে, যার কারণে জোড়া লাগছে। যদি মিউটেশন না হইতো, তাহলে আমার এই তৈরি করা অলিগোনিউক্লিওটাইডের সাথে সে জোড়া লাগতো না। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। আপনারা কি ক্লাসে ঘুমান-টুমান নাকি? না স্যার। না স্যার। খুব বেশি নাই, তবে আমি আর আগাতে চাচ্ছি না, কারণ আজকে টাইমও নাই। সো আমি আগামীকালকে আবার একটা ক্লাস নিব ঠিক একই টাইমে। অন্য কোনো ক্লাস রাখবেন না কাইন্ডলি। স্যাররা যদি নিতে চায়, স্যারদেরকে বলবেন যে আশিক স্যার একটা শিডিউল ক্লাস নিবে কালকে। সেম টাইমে আমি কালকে একটা ক্লাস নিব। কালকে ইনশাআল্লাহ আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ? জি স্যার। জি স্যার। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।